হইচই। শিবরাম চক্রবর্তী। আমার পিসেমশাই অনেকটা পৃথিবীর মতোই। হ্যাঁ, গোলাকার তো বটেই, কিন্তু তা বলছি নে। আমার বলবার কথা এই, পৃথিবী যেমন উত্তর দক্ষিণে চাপা, ঠিক তেমনই একটি চাপা মানুষ আমার পিসেমশাই। উত্তরের দিকেই বেশি করে। একেই তো অল্প কথার লোক, তারপর দু একটা কথা যাও বা বলেন, তাও আবার হুকুমের সুরে। তার উপরে যদি তুমি তার বক্তব্য খোলসা করে জানতে চাও, আরো কিছু জিজ্ঞেস করতে যাও, তো তিনি একেবারেই চুপ। হুকুমের দিকে যেমন তার চাপ, উত্তর দিতে তেমনি তিনি চাপা। এক এক সময় এমন গোল বাঁধে তাকে নিয়ে, মানে তার কথা নিয়ে, আর এত হাঙ্গামা পোহাতে হয় আমাকে যে, এই তো সেদিন ডেকে বললেন আমায়, এই এই বসে বসে কি করছিস? যা যা তো আমাদের মইটা শান্তালয় দিয়া যা। ছবি টাঙাবার না ঘর সাজাবার, কে জানে কি জন্য দরকার পড়েছে ওদের। শান্তালয়? সে তো সেই লেকের কাছে, সারদান অ্যাভিনিউ ছাড়িয়ে। সে কি এখানে পিসেমশাই? কে? এখানে নয়? পিসেমশাই যেন অবাক হন। এই তো এখানেই তো, এ কি আবার দূর হলো? অত ভাগা। পিসেমশাইয়ের জবাবের নমুনা এই, তা তোমার কাছে সারদান অ্যাভিনিউ এই কাছেই হতে পারে পিসেমশাই। মনে মনেই আমি আওড়াই, কিন্তু যাকে মই ঘাড়ে করে যেতে হবে তার কাছে পুরো 10 মাইলেরই ধাক্কা। মইয়ের ভারে প্রতি পদক্ষেপেই সেটা 200 মাইল বলেই মনে হবে তার। আরো তা কি করে নিয়ে যাব? লরিতে চাপিয়ে নাকি ঘোড়া গাড়িতে? এতটা পথ তো আর বই নিয়ে যাওয়া যায় না একটা মই। এইটুকু পথ আবার ঘোড়া গাড়িতে? দাদা বাজে বকিস নে, যা বললুম কর কি। বাসে যে নেবে তাও তো মনে হয় না। আপন মনেই আমি আওড়াই। বাস, মনে হলো আকাশ থেকে যেন তিনি আছাড় খেলেন। বাস, এই বাসেই পিসেমশাই শেষ করলেন। বাস, আর তার খতম। তারপর আর একটিও কথা নেই। ঠোঁটের কুলুপ এঁটে দিয়েছেন, মুখের চেহারা দেখলেই মালুম হয়। কিন্তু বাসের কথা ভাবতেও আমার ভয় করে। একবার, খুব বেশি দূর না, এই বউবাজার থেকে এক বস্তা তুলো নিয়ে বাসে করে আসতেই যা দুরবস্থা হতে হয়েছিল এখনো আমার বেশ মনে আছে। তারপরে আবার যদি এই মই নিয়ে বাসে চাপি তো। কিন্তু শান্তা মাসিমার কথা ভাবতেও ভয় খাই। যা কড়া মেজাজি আমার এই মাসিমাটি, যদি তার ঘর সাজানোর জন্য মইয়ের দরকার থাকে আর যথা সময় সেই মই তিনি না পান, তাহলে আমি তো কি ছাড়, অমন জাঁদরেল যে পিসেমশাই, তাকেও তিনি একটি পিঁপড়ের মতোই পিষে ফেলবেন। পিসেমশাই যদি মস্তান হন, তো মাসিমা একটি পিস্তল। আচ্ছা আচ্ছা, নিয়ে যাচ্ছি বলে মই ঘাড়ে করে বেরিয়ে পড়ি। মোড়ের বাস স্ট্যান্ডে গিয়ে খাড়া হই। বাসের কন্ডাক্টর তো মই দেখেই হইচই করে ওঠে। না না, ওসব মই তো এখানে চলবে না, বাসের জায়গা নেই একদম। ভাড়া দিই যদি বলে আমি 2 টাকার একটা নোট দেখাই। দুটো টাকা পেলে লোকে ঢেকি গেলে, কাজেই একটু ঢোক গিলে সে মইটাকে সইতে রাজি হলো অবশেষে। খুব কষ্টে সৃষ্টে তো মইয়ের খানিকটা ঢোকানো গেল বাসে। মইয়ের ঘাটটা সামনের লেডিস সিটের 2টি মহিলার কান ঘেঁষে গেল। তাদের দুজনের গালের মাঝখান দিয়ে গলে ওদিককার জানালা ভেদ করে বেরুলো। ট্রামের পথ আটকে দাঁড়িয়ে গেল ট্রাম। ট্রামের পর ট্রাম দাঁড়িয়ে গেল পরের পর। কয়েক মিনিটের মধ্যেই ছোটখাটো একটা ভিড় জমে গেল দেখতে না দেখতেই। তাদের কেউ কেউ অবশ্যই সাহায্য করতে এগিয়ে এলো। সেই সঙ্গে জিলিপি খেতে খেতে একটা ছোট্ট ছেলেও। জিলিপিখোর ছেলেটা বোধহয় ভেবেছিল এটা একটা মজার খেলা। যাক, সবাই মিলে ধরাধরি করে বিস্তর চেষ্টায় মইটাকে ঘুরিয়ে বেঁকিয়ে কোন ঘেঁষে কোনো রকমে তো বাগিয়ে নেয়া গেল বাসে। মইয়ের ধাক্কায় ছেলেটার আধখানা জিলিপি উড়ে গেল। বাসের এক ধারের খানিক রং গেল চটে। একটা দারোয়ানের পাগড়ি গেল উড়ে, সেও চটে গেল।
অবশেষে অনেক কষ্টে মইটাকে বাঁশের মধ্যে লম্বালম্বি করে রাখা গেল প্যাসেজের মাঝখানটায়। বাসের পেছন দিকের লেডিস সিটের মহিলাটির গা ঘেঁষে একেবারে সামনের সিটের মারোয়ারির ভুঁড়িতে গিয়ে ঠেকলো মইটা। একজন পাদ্রী উঠেছিলেন বাসে, তার পায়ে পড়ল মইটা। পড়তেই তিনি ও মাই গড, ও মাই গড বলে লাফিয়ে উঠলেন। তখনই বলেছিলাম, বলল বাসের কন্ডাক্টর। এখন তোমার মই তুমি সামলাও। মই সামলাতে আমি মারোয়ারিটির পাশে গিয়ে বসলাম, তার ভুঁড়ি আর মইয়ের মাঝে হাইফেন হয়ে। মইটা তখন বাসটির চলবার বেতালে কিংবা চালাবার বেচালে মাঝে মাঝে ওপাশের ভদ্রলোকের বগলে গিয়ে ঢুঁ মারতে লাগলো। এই, এ কি হচ্ছে? নিজের মইকে আগলে রাখতে হয়, তা জানো না? তখন অগত্যা বগলবাবুর কথায় ওটাকে নিজের বগলে আনলাম, কিন্তু এমন কিছু হনুমান নই যে সূর্যের মতো মইটাকে বগল দাবাই করতে পারবো। মইটা আমার বগল থেকে আমাকেই দাবাতে লাগলো। তখন বাধ্য হয়েই ওটা যাতে গোলে কারো বগলে কিংবা ভুঁড়িতে গিয়ে না লাগে, তার জন্য ওকে শিরোধার্য করতে হলো আমায়। বসতে হলো মইটার মধ্যে নিজের মাথা গলিয়ে। মইয়ের দুধারের ডান্ডা আমার ঘাড়ের দুদিকে বারান্দার মতো বিরাজ করতে লাগলো। মই ঘাড়ে পড়লে বোধহয় মাথা খুলে যায়। তখন আমার মাথায় খেললো যে মইটাকে এমনি করে গলায় গেঁথে না রেখে আর নিজে তার মধ্যে ঢুকে না থেকে এটাকে প্যাসেজের মাঝখানে চিৎ করে রাখলেও তো হয়। কোনো মইয়ের পক্ষেই তো সেভাবে থাকাটা অনুচিত নয়। আর তাহলে এই মইয়ের মালা গলায় দিয়ে ত্রিভঙ্গ মুরারি হতে হয় না আমায়। মইয়ের গলগ্রহ দশা দেখে মুক্তি পেলাম। ওটাকে বিছিয়ে রাখা হলো মেঝে, তার এক ধারে মাথার দিকটায় আমি খাড়া রইলাম, আর মাঝে মাঝে সিঁড়ির ফাঁকে ফাঁকে দাঁড়ালো যাত্রীরা। খাঁজে খাঁজে ভাঁজ হয়ে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। যারা বসেছিলেন তাদেরও আর অস্থির হতে হলো না। এমন সময় পিছনের দরজা দিয়ে ঢুকলো এক পাহারাওয়ালা। মইটা যে মেঝে পাতা রয়েছে সেটা তার নজরেই ঠেকেনি। পায়ে লেগে হোঁচট খেয়ে সে সামনের আসনের মহিলাটির ঘাড়ে গিয়ে পড়ল। অমন পাহাড় ঘাড়ে পড়লে বেঘোরে মারা যাবার কথা, কিন্তু মেয়েটির হাড় শক্ত ছিল মনে হয়। একটু বিরক্ত হয়ে সে ঘুরে বসলো কেবল। আর সেই পাহারাওয়ালা তখন টাল সামলে খাড়া হয়ে মাথার পাগড়ি ঠিকঠাক করে গর্জে উঠল বাজের মতন। ये चीज यहाँ पर घुसाया कौन? कौन बदतमीज? কথাটা যেন বেতের মতোই পড়ল আমার পিঠে। আমি নিরাসক্তের ন্যায় অন্যদিকে তাকিয়ে রইলাম। রাস্তার শোভা দেখতে লাগলাম নিবিষ্ট মনে। ওই যে ওইখানে দাঁড়িয়ে। কন্ডাক্টর আমায় দেখিয়ে দিলে। लेकिन तुम काहे घुसने दिया? পাহাড়াওয়ালার তম্বি চলে তার ওপর। उसको घुसने दिया क्यों? এত কেউ কেউয়েও কন্ডাক্টর চুপ করে থাকে গুড বয়ের মতো। যদিও গুড কন্ডাক্টর সার্টিফিকেট ওকে দেয়া যায় না, ভাবি যে বলি একবার, কাহে ঘুষ নিয়ে দিয়া জানতে চাও? 2 টাকা ঘুষ নিয়ে তবে দিয়েছে। তারপর খেয়াল হলো যে ঘুষ দেওয়াটাও তো নেওয়ার মতোই অপরাধ। পুলিশের সম্মুখে নিজের মুখে দোষ কবুল করে হাতে নাতে ধরা পড়াটা বুদ্ধির কাজ নয়। বাস ছেড়ে দিলে পাহারাওয়ালাটা সিঁড়ির সব্বার তলার ধাপে দাঁড়িয়ে নিজের মনে গজরাতে থাকলো। বাসের ভেতর সিঁড়ি রাখাটা যে কত সিরিয়াস, বাস ছাড়তেই সেটা টের পাওয়া গেল। আর তারাই টের পেল বেশি করে যারা মইয়ের খাঁজে খাঁজে পা ভাঁজ করে দাঁড়িয়েছিলেন। বাস চলতে শুরু করতেই তাঁরা টলতে লাগলেন। মইয়ের ছোট ছোট খুপড়ির চৌকোর মধ্যে দাঁড়িয়ে চলতি বাসে স্থির হয়ে থাকতে পারে এমন চৌখস লোকটি বিরল। এক ভদ্রলোক তো থাকতে না পেরে চেঁচিয়ে উঠলেন, ইস, বড্ড লাগছে, আর তো পারা যায় না। উফ! আরে মই তো শোয়ানো রয়েছে মশাই, লাগবার কথা নয়, আমি বললাম।
আমার পায়ে কড়া আছে যে, তাতেই লাগছে। তিনি জানালেন, তা কড়াটা পায়ের কাছে রেখেছেন কেন? হাতে রাখলেই হয়। আমি হাত বাড়িয়ে বলি, দিন, আমার হাতে দিন। দিতে পারলে তো বাঁচতুম। তাঁর কাতরানি শোনা গেল। হায়, পায়ের কড়া যে কারো হাতে দেয়া যায় না। আহ, গেলাম বাবারে। বিরূপ দৃষ্টির সঙ্গে মিশিয়ে তার বিষাক্ত আর্তনাদ বর্ষিত হতে লাগলো আমার ওপর। অগত্যা বাধ্য হয়েই বলতে হলো আমায়, কড়া নিয়ে তাহলে ওঠেন কেন বাসে? বাসায় রেখে এলেই পারতেন। কড়া নিয়ে বাসে যে আসতেই হবে এমন কোনো কড়াকড়ি নেই। আচ্ছা, ওই নিয়ে আসেন কেন লোকে? আমার কথার জবাব দিলেন সেই মারোয়ারি ভদ্রলোক। গোড়াতেই নিজের ভুঁড়িতে আমার মইয়ের চোট যিনি শুয়েছিলেন। কন্ডাক্টর বলল, আহাম্মক। আমাকেই বলল মনে হয়। পাহারাওয়ালাটা চোখ পাকিয়ে তাকিয়ে থাকলো আমার দিকে। আরে মশাই, আমি কি ইচ্ছে করে পায়ের কাছে কড়া রেখেছি? পায়ের কড়া বাসায় রেখে আসবো আপনি বলছেন? ভদ্রলোক ভারী খাপ্পা হলেন। বলছেন আপনি? বটে, বেশ, তাহলে দেখুন আমার পায়ের কড়া। দেখুন, একবার ভালো করে দেখুন। ভদ্রলোক তার পা তুলে দেখাবার চেষ্টা করেন আমায়। আমি দেখলাম পায়ের কবজির কাছে কালোপনা উঁচু ঢিবির মতোই কি একটা। পায়ের মাংস উঁচু হয়ে মাংসের বড়া বলেই আমার বোধ হলো। মোটেই হাঁড়ি কিংবা কড়াইয়ের মতো না, চাটুর মতো নয়। তাকে কড়া বলা নিতান্তই ওটার চাটুকারিতা। আমার মতো অনেকেই কৌতূহলের বশে কড়াটাকে দেখছিল। তিনিও ওই ভিড়ের মধ্যে যদ্দূর সাধ্য পা তুলে দেখাচ্ছিলেন। কিন্তু বাসের আন্দোলনে এক পায়ে স্থির হয়ে থাকা কারো কম্য না। অচিরেই তিনি উল্টে পাদ্রিটার ওপরে গিয়ে পড়লেন, এক্কেবারে অপদস্থ হয়েই। ও মাই গড! পাদ্রিটা চেঁচিয়ে উঠল পুনশ্চ। কড়াওয়ালা পাদ্রির কোল থেকে উঠে খাড়া হলো আবার। দেখলেন তো সবাই আপনারা, উনি চাইছেন এই কড়া ওর হাতে দিতে। দেখুন একবার। ওরে বাবারে, গেলুম রে। ইস, খুন হে, ডাকু হে, চট্টা হে। আর এক চুট এলো পাহারাওয়ালার কাছ থেকে। উসকো হাত কড়া লাগানোই ঠিক হে। পাহারাওয়ালার ধার ঘেঁষে দুজন স্কুলের মেয়ে উঠল বাসে, চৌরঙ্গি টেরেসের কাছটায় এসে। এলগিন রোড আসতেই অনেক খালি হয়ে গেল বাস। মইটাকে সামনে দেখে একটা মেয়ে তো লাফিয়ে উঠল। কি চমৎকার একটা মই রয়েছে এখানে, দেখেছিস? দেখিস যেন পায়ে আটকে পড়ে না যাস। ওর সঙ্গিনী ওকে সাবধান করে দেয়। মই দিয়ে যেন উঠিনি কখনো। আরে আমাদের ছাতেই তো মই রয়েছে। সইয়ের কথা হেসে উড়িয়ে দিয়ে মইয়ের ধাপে ধাপে পা রেখে পায়ে পায়ে সে এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। তুই এইখানে একটু বস, আমি সামনে লেডি সিটে গিয়ে বসি। আহা, এমন একটা মই বিনে পয়সায় চড়েনি একটু। মইয়ের ওপর দিয়ে তার দাঁড়ে দাঁড়ে হিলতলা জুতো খটখটিয়ে আসতে গিয়ে হঠাৎ পা ফসকালো মেয়েটার। হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ল সে। পড়ল সেই পায়ে কড়াওয়ালার ঘাড়ে। আর সে লোকটা তার কড়াঘাতের উপর মেয়েটার পদাঘাত লাভ করে এমন একখানা চিৎকার ছাড়লো যে কন্ডাক্টরটা খালি গাড়ি কালীঘাট বলে ঘন ঘন যে চেঁচাচ্ছিল, সে চেঁচানিও তাকে থামিয়ে ফেলতে হলো তক্ষুনি। তার অমন সঘন যে আওয়াজ, তাও চাপা পড়ে গেল সেই কড়ালো কণ্ঠের দাপটে। আর মেয়েটার এক পাটি জুতো তার পায়ের থেকে খুলে ছিটকে বেরিয়ে গেল বাসের থেকে। আপন আবেগেই বেরিয়ে গেল হাজরা রোডের মাথায়। মনে হয় হাজার লোকের ভিড়ের মধ্যে চিরতরেই হারিয়ে গেল শ্রীযুত। বাস থামলো কালীঘাটের স্টপে এসে। মেয়েটা কন্ডাক্টরের দিকে তাকালো। আমার জুতো? আমি চার কি জানি, ওই লোকটার মই, ওকেই বলুন। মেয়েটি কিছু না বলে শুধু দুটি প্রশ্নবাণ নিক্ষেপ করলো আমার দিকে। আমার কি দোষ? মানে আমার মইয়ের দোষ কি?
তার চোখ দেখে আর রোখ দেখে মইয়ের হয়ে সাফাই দিতে হলো আমায়। তুমি যদি মইয়ের কাঠিতে কাঠিতে পা দিয়ে হাঁটিতে হাঁটিতে না আসিতে, একটু চেষ্টা করলেই অনায়াসেই ফাঁকে ফাঁকে পা রেখে আসা যেত, তাহলেই আর ওই দুর্ঘটনাটা ঘটতো না, তাই না? আমি কিন্তু ছাড়বো না, 5 টাকা নেব তোমার কাছ থেকে। মুখ খুলল মেয়েটি। আমার জুতোর দাম। ততক্ষণে তার সঙ্গিনী সন্তর্পণে মইয়ের ফাঁকে ফাঁকে পা রেখে এগিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে। সে বলে উঠল, ও তো তোর এক পাটির দাম রে, অন্য পাটিটা কি আর কোনো কাজে লাগবে তোর? ওটাই ঠিক আছে। তখন মেয়েটি তার অপর পাটিটা খুলে আমার হাতে তুলে দিল, দিয়ে বলল, এটাও তাহলে তুমি নাও, তোমাকে 2 পাটির দামই দিতে হবে। 10 টাকাই আমি নেব তোমার কাছ থেকে। 1 পয়সাও নেই আমার কাছে। জুতোটা হাতে নিয়ে আমি বললাম, কেননা সত্যি বলতে 2 টাকার যে নোটখানা ছিল সেটা নামার সময় কন্ডাক্টরকে দিয়ে আমার এই মই ছাড়াবার কথা। এই নোট আর মোট তখন একসঙ্গে খালাস হবে। তোমার না থাক, তোমার দাদার আছে। মেয়েটির বন্ধু সহসা মুখে বলল তখন, না হয় তোমার বৌদির কাছ থেকে এনে দাও। আমার দাদাই নেই তো বৌদি। আমার আর একটি অভাবের কথাও দুঃখের সঙ্গে ব্যক্ত করতে হলো আমাকে। আমি আমার দাদা। পাহারাওয়ালাটা বুঝি আর সইতে পারল না, সে গর্জে উঠল এবার, নিকালো নিকালো यहाँ से। আভি নিকলেগা। বলতে বলতে আমি তৈরি হই। বাসে আর একদণ্ড তিষ্ঠতে আমার ইচ্ছে ছিল না। সাদার্ন অ্যাভিনিউ এসে পড়েছিল। रोको बस, उतारो ये उस बुक को, हटाओ इसका ये चीज। গর্জাতে থাকে আইনের কর্তা, দণ্ডমুণ্ডের মালিক। ড্রাইভার হকচকিয়ে যায়, বাস থামাতে বাধ্য হয়। আমিও মই নিয়ে নামি। সবাই সাগ্রহে ধরাধরি করে নামিয়ে দেয় মইটা। কোনো করার ছিল না, তবু পায়ে কড়াওয়ালাও হাত বাড়িয়ে সাহায্য করে। আর এদিকে পাহারাওয়ালার হুমকির সামনে হাত পাততে সাহস করে না কন্ডাক্টর। নিজের গুড কন্ডাক্ট দেখায়। 2 টাকা দূরে থাক, 2 পয়সাও ভাড়া দিতে হয় না মইয়ের। বাস চলে যায়। পাশ ফিরতেই দেখি মাসিমার বাড়ি, শান্তালয়, নাকের সামনেই। মই ঘাড়ে নিয়ে মাসিমার দ্বারে গিয়ে দাঁড়াই। মই কি হবে রে? মাসিমা তো অবাক। হ্যাঁ, পিসে মশাই আনতে বললেন যে? আমি আমতা আমতা করি, ঘর সাজাবার জন্য নাকি দরকার তোমার? মই দিয়ে ঘর সাজাবো? গলার দড়ি, বলিহারি বুদ্ধি তোর পিসের। মই দিয়ে কেউ আবার নাকি ঘর সাজায়? যত সব অলক্ষণ। নিয়ে যা তোর মই। হ্যাঁ, শুনেই আমার পিলে চমকায়। ফের এই মই ঘাড়ে করে ফিরে যাবার কথায় এতক্ষণে দৃশ্যগুলি চোখের সামনে ভেসে ওঠে। আমি শিউরে উঠে বলি, হ্যাঁ, নিয়ে যাবো মই? তুমি বলছো? খুঁটি, এই দণ্ডে চেঁচাতে থাকেন মাসিমা। নিয়ে যা এই হতচ্ছাড়া মইটাকে আমার চোখের সামনে থেকে দূর কর, দূর হ, যত সব অলক্ষণে। মই সমেত দূরীভূত হবার জন্যে ঘুরতেই একটা ট্যাক্সি এসে দাঁড়ালো পাশে। পিসে মশাই নামলেন তার থেকে। তখনই জানি, বলতে বলতে নামলেন তিনি। জানি যে তুই একটা গোল পাকাবি। তোর ঘটে যদি বুদ্ধি থাকে একটু, তোকে যদি 1 টাকা জন্য ভাত দি কখনো। মাসিমা নিতে চাচ্ছে না যে মই। আমি কি করব? বলছে যে দূর হয়ে যা তোর মই নিয়ে তুই। আমি তোকে বললাম শান্তি আলয় নিয়ে যেতে। খানচারে বাড়ির পরই শান্তি আলয়, আর তুই কিনা এই মই নিয়ে এসেছিস সেইখানে। শান্তি আলয়? শান্তি আলয় বললে তুমি? কখন বললে তুমি? এবার আমার রাগ হয় সত্যি। তুমি বললে না শান্তালয়? শান্তা মাসিমার বাড়ি বললে না? শান্তালয়? শান্তালয় বলেছি আমি? বলেছি যে শান্তালয়। শান্তালয় আর শান্তালয় এক হলো? আর এক পাটারা আর প্যাঁটরা এক জিনিস? আমি কোনো উত্তর দিতে পারিনি। মাথা মুন্ডু কিছু বুঝলে তো? আমার তখন আক্কেল গুরুম। প্যাট প্যাট করে তাকাচ্ছিস কি পাঁটার মতন? পাঁটারা আর প্যাঁটরা কি এক হলো? পাঁটারা আমাদের পেটে যায়, আর প্যাঁটরার ভেতর আমাদের জিনিসপত্র থাকে। তবেই বোঝ
আকার আর একারে আকাশ পাতাল ফারাক, নাকার আর ন্যাকারে যতখানি তফাৎ। স্কুলে যাস যে, পড়িস কি সেখানে শুনি? পাঁটাদের কথা সেখানে পড়ানো হয় না, তোমার পেঁচটার কথাও নয়। কিন্তু সন্ধি তো পড়ায়, শান্তি যুক্ত আলয়। সন্ধি করলে কি হয়? সেটা তোমার অভিসন্ধি। রাগ করে না বলে আমি থাকতে পারিনি, কিন্তু তা যদি তোমার পেটের মধ্যেই থেকে যায়, আমি তার টের পাবো কি করে? কি করে পাবো? হ্যাঁ, সমাপ্ত।